শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। গত কয়েকদিনের তুলনায় আজ রাজধানীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। সকাল থেকেই কর্মস্থলে যাচ্ছেন মানুষ। রাজধানীর সড়ক ও আইন শৃঙ্খলার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শিউরি রায়। আমি এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ মোড়ে। আজ কারফিউর অষ্টম দিন এবং কারফিউর অষ্টম দিনে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবং এই কারফিউ শিথিল অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রাস্তাঘাটের পরিস্থিতি একদমই বলতে পারেন যে স্বাভাবিক এবং রাস্তাঘাটে সকল প্রকার যান চলাচল স্বাভাবিক পরিস্থিতিতেই চলছে। বলতে পারেন ঢাকা শহরের যে চিরাচরিত চেহারা, যান চলাচল স্বাভাবিক গতিতেই তাদের হচ্ছে গিয়ে যে চলাফেরা এবং স্বাভাবিক মানুষজন তাদের যে জনজীবনের যে চিত্র, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের হচ্ছে নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করছে এবং স্বাভাবিক মানুষজন কিন্তু যে ভোগান্তি গত কয়েকদিন ২-৩ দিনে যে ভোগান্তি তাদের পোহাতে হয়েছে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে, সেই ভোগান্তিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আপনি এটাও খেয়াল করবেন যে মেইন রোডগুলোতে কিন্তু আগে হচ্ছে স্বাভাবিক পরিস্থিতি যখন ছিল তখন হচ্ছে রাস্তাঘাটে মেন রোডগুলোতে কিন্তু রিক্সার চলাচলটা কিন্তু নিষিদ্ধ ছিল, কিন্তু এখন জনসাধারণের কথা চিন্তা করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা তাদের জায়গা থেকে হচ্ছে কি রিক্সা চলাচল সুবিধাটা আসলে করে দিয়েছে। আজ কারফিউর যে অষ্টম দিন, সেই অষ্টম দিনে আপনি হচ্ছে রাস্তাঘাটের পরিস্থিতি আমি বলতে পারি একদমই স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক, মানুষের যে জীবন তার যে গতি, মানুষের স্বাভাবিক গতি, সেই স্বাভাবিক গতিটাও হচ্ছে একদম স্বাভাবিক এবং মানুষের ভিতরে যে আতঙ্কের ছিল সেটা আসলে অনেকটাই কমেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। কারফিউ শিথিল থাকায় অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এ নিয়ে ময়মনসিংহের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। টানা ৮ দিন ধরে চলছে কারফিউ। আমরা লক্ষ্য করেছি যে যতই দিন যাচ্ছে ততই কিন্তু কারফিউর সময়সীমা শিথিল করা হচ্ছে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সেই কারফিউ শিথিল করা হচ্ছে বলে আমাদেরকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। অর্থাৎ আজকে অষ্টম দিনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি ময়মনসিংহের প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে স্বাভাবিক পরিস্থিতি এবং টহল জোরদার সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারা কিন্তু অন্যান্য দিনের ন্যায় আজকেও কিন্তু টহল জোরদার করেছেন এবং বিভিন্ন রুটে যানবাহনের সংখ্যা, অর্থাৎ যানবাহন চলাচলের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। একেবারে বলা যায় যে স্বাভাবিক পরিস্থিতি সেটি কিন্তু এখন ময়মনসিংহে বিরাজমান রয়েছে। আমি এখন রয়েছি ময়মনসিংহের মাঝকান্দা বাস টার্মিনাল এলাকায় রয়েছি। সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি যে এই বাস টার্মিনাল থেকে ঢাকাগামী বেশ কয়েকটি বাস কিন্তু ছেড়ে গেছে। যাত্রীদের উপস্থিতিও বাস টার্মিনালে অনেক রয়েছে এবং যাত্রীদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। যাত্রীরাও বলছেন যে কারফিউ পরিস্থিতি শিথিল হয় তাদের যে চলাচল, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সব কিছুই স্বাভাবিক হয়ে আসছে, সেই বিষয়টি কিন্তু যাত্রীরা বলছিলেন এবং তারা নির্বিঘ্নে চলাচল করতে পেরে কিন্তু তারা আসলে আনন্দিত এবং তারা বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দিয়েছে বলেছিলাম। তারা বলছেন যে পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকায় আসলে এই কারফিউর যে শিথিল সময়সীমা সেটি কিন্তু প্রতিনিয়তই বৃদ্ধি করা হচ্ছে এবং তারা যখন মনে করবেন যে পরিবেশ একেবারেই অনুকূলে রয়েছে এবং সব কিছুই স্বাভাবিকভাবে রয়েছে তখন কিন্তু এই কারফিউ পরিস্থিতি শিথিলের পাশাপাশি তারা চিন্তা ভাবনা করছেন যে এখন সেই কারফিউ পরিস্থিতি তুলে দেওয়া যায় কিনা সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে তৎপরতা সেটি কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। দেখছেন দেশ জনপদ সংবাদ।
রাজধানী বাস স্ট্যান্ড থেকে ছুটে যাচ্ছে দূরপাল্লার সব বাস, যাত্রী চাপও চোখে পড়ার মতো। মহাখালী বাস স্ট্যান্ড থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাখালী বাস টার্মিনালে। আজকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত 9 ঘন্টার যে কারফিউ শিথিল, সেই শিথিলের মধ্যে দিয়ে রাজধানী থেকে দেশের বিভিন্ন স্থানে বাস ছেড়ে যাচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। অর্থাৎ যারা এতদিন কারফিউর জন্য বাড়িতে যেতে পারেননি, তারা কিন্তু কারফিউ শিথিলের যে সময়টুকু পাচ্ছেন, সে সময় তারা নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আমরা বেশ কয়েকটি বাস টার্মিনাল ঘুরেছি, যেমন সায়েদাবাদ যে বাস টার্মিনালটি রয়েছে, গাবতলী টার্মিনাল রয়েছে, সেখান থেকেও অনেক যাত্রী যাচ্ছে এবং কিছুক্ষণ পরই টার্মিনাল থেকে বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটি বাসে যাত্রীর অনেকটুকু ভিড় রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে যাত্রীরা কিন্তু তাদের যে বাড়িতে যাওয়া, পরিবার পরিজনের সঙ্গে দেখা করা, যে একটা তারা অনেক দিন না যেতে পারার ফলে কারফিউ শিথিল হওয়ার পরপরই তারা আসলে বাড়িতে যাওয়ার জন্য তারা বের হয়েছেন এবং প্রতিদিনই এই শিথিলের যে 9 ঘন্টা কিংবা এর আগে 8 ঘন্টা করেছিল, তখন কিন্তু তারা বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছে। এছাড়া রাজধানীর যে পরিবহনগুলো রয়েছে, সেগুলো অনেকটুকু শিথিল রয়েছে। এবং আচ্ছা, যাত্রী কেমন ভাই? যাত্রী মোটামুটি ভালোই হচ্ছে, কোনো খারাপ হচ্ছে না। গাড়ি আপনার আধা ঘন্টা 1 ঘন্টা পরে গাড়ি যাচ্ছে, গাড়ি কোনো মিস নেই। যাত্রী জনগণ ভালোই চলছে, খারাপ নয়। হ্যাঁ, ভালোই। তারপর সবকিছুই স্বাভাবিকের পথে রয়েছে, মানে যে সুযোগ পাচ্ছে তারা তাদের নিজ নিজ গন্তব্যে তারা চলে যাচ্ছে। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো। ভাই একটু কথা বলে। স্বাভাবিক না, স্বাভাবিক তো না। ট্রেন চলে না, তারপরে গাড়ি ঘোড়া একটু সমস্যা তো হচ্ছে, সবারই সমস্যা হচ্ছে। এখন সব কিছু বিবেচনা করতে হবে, সার্বিক বিবেচনায় আসলে সব কিছু তো স্বাভাবিক না। কারফিউর মধ্যে এই সময়টা শিথিল থাকাতে তো বাড়িতে যেতে পারছেন। হ্যাঁ, কারফিউ থাকাতে জনসাধারণ অনেক ভালো হয়েছে, এতে অনেকটা নিরাপদ হয়েছে এবং মানুষের জানমালে অনেক নিরাপদ হয়েছে। এটা অবশ্যই দরকার ছিল। ঠিক আছে, আমরা কথা বলছিলাম আরেকজন যাত্রীর সঙ্গে, তিনি যেমনকি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে কারফিউ দেওয়াতে তাদের যে জানমালের যে নিরাপত্তা, সেটি যেমনকি হয়েছে এবং কারফিউ শিথিলের যে সময়টুকু দেওয়া হয়েছে, সে সময় তারা নিজ নিজ গন্তব্য যেতে পারছে এবং রাজধানীর যে সড়কগুলো রয়েছে, যে ভেতরের যে সড়কগুলো এবং রাজধানী থেকে যারা বাইরে যাচ্ছে, তারাও নিরবিচ্ছিন্নভাবে তারা যাতায়াত করতে পারছে। এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ সংবাদ। কারফিউ শিথিল থাকায় চলাচল করছে সব ধরনের যানবাহন, বেড়েছে গাড়ির চাপ। আরো জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন কবির। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাইফলাইনগত কুমিল্লার যে অংশে 6টি জেলার সাথে আন্তঃসংযোগ সড়ক রয়েছে, আমরা দেখেছি সকাল থেকে সবগুলো দূরপাল্লার যে বাস রয়েছে, যে বাসগুলো আছে সেটা যেতে দেখেছি। তবে একটা বিষয় জানা যায় কি, কুমিল্লার পরিস্থিতি আমরা দেখেছি সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। তবে একটু জানি রাখি, কুমিল্লার যে বাস মালিক সমিতি যারা রয়েছে, তার সাথে যাত্রী কল্যাণ সমিতির সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে জানিয়েছে সবগুলো বাস। তবে একটা বিষয় হচ্ছে, এখন যারা যাত্রীর সংখ্যা একটু কম থাকার কারণে আসলে তারা বাস যারা মালিক রয়েছে, তারা বলছে একটু তারা লোকসানের সম্মুখীন হতে হবে। এখন যে দেশের যে সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে, তার বিদায় তারা জানাচ্ছেন যে কুমিল্লার পরিস্থিতি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা যে অংশে আপনার এখানে পুলিশ সুপার এবং জেলা প্রশাসক এবং বিজিবি, র্যাব, সেনাবাহিনী সকলে মিলে আসলে পরিস্থিতি ঠিক রেখেছে। তবে একটু জানিয়ে রাখি, কুমিল্লার যে অংশ আমরা দেখেছি আসলে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। কুমিল্লার প্রতিটি পয়েন্টে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে আমরা একটা জানিয়ে রাখি, কুমিল্লা আমরা দেখেছি চট্টগ্রাম মহাসড়ক যেহেতু লাইফলাইন খ্যাত, কুমিল্লার অংশ থেকে মেঘনা থেকে ফেনী পর্যন্ত আসলে এখানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে গত 2 দিন আমরা দেখেছি কোনো ধরনের আসলে যানবাহন সংখ্যা সীমিত নেই, যানবাহন সংখ্যা পর্যাপ্ত রয়েছে, তবে যাত্রী সংখ্যা সীমিত রয়েছে। আরেকটা বিষয় জানা যায় কি, কুমিল্লার ফতুয়া বাজার, বিশ্ব রোড, আলিয়ারচর, গরিপুর বাজার, চৌদ্দগ্রাম, আসলে যে পয়েন্টগুলো আসলে সবসময় ভিড় থাকে, এখন একটু ভিড়ের সংখ্যা একটু কম রয়েছে। তবে যানবাহনের সংখ্যা প্রচুর হলেও আপনাকে যাত্রী সংখ্যা আসলে
আসলে সীমিত কারণে আসলে যানবাহনের সংখ্যা আসলে প্রচুর রয়েছে। তবে আগে জানা রাখি কুমিল্লা প্রতিটি পয়েন্টে যেহেতু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যাত্রী কল্যাণ সমিতি থেকে আমাদেরকে জানিয়েছেন প্রতিটি সেক্টরে আসলে একটা নিরাপত্তা কোনো সমস্যা নেই। যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে সেই অস্থিতিশীল পরিবেশ আসলে এখানে অনেক ভালো রয়েছে। তবে সব কিছু মিলিয়ে বলা যে কুমিল্লার যে সর্বশেষ পরিস্থিতিতে আপনাকে জানিয়ে রাখি আসলে সার্বিক পরিস্থিতি অনেক ভালো রয়েছে এবং যাত্রী কল্যাণ সমিতি এবং বাস মালিক সমিতি বলছেন সকলে যাত্রী যারা রয়েছে তাদেরকে আহ্বান জানিয়েছেন আসলে নিরাপত্তার কোনো ধরনের আসলে ঘাটতি নেই, সকল দিক থেকে আসলে এখন পরিবেশ শান্ত রয়েছে। এই ছিল কুমিল্লা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সর্বশেষ পরিস্থিতি। রাজশাহীতে অনেকটাই স্বাভাবিক জনজীবন, সেখান থেকে আরো জানাচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। জেলা প্রশাসনের ঘোষণা করা কারফিউ যে শিথিল আজকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, সেই কারফিউ শিথিলের কারণে রাজশাহীর জনজীবন একেবারেই স্বাভাবিক। আমরা ক্যামেরার চোখে একটু দর্শকদের দেখাতে চাই যে রাজশাহীর ব্যস্ততম যে আলুবটির মোড় আছে এখান থেকে সব ধরনের যানবাহন চলাচল করে। আমরা যদি দেখি যে সাধারণ নাগরিকরা স্বাভাবিক দিনের মতোই চলাফেরা করছেন। দূরপাল্লার যে যানবাহনগুলি সেগুলোও কিন্তু টার্মিনাল থেকে আজকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটু যেটি বলেছেন যে কারফিউ যেহেতু বেশি সময় ধরে এখন শিথিল আছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, ফলে তাদের যানবাহন চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না এবং তারা এ ধরনের কারফিউ শিথিল থাকলে যানবাহন চলাচল অব্যাহত রাখবেন সেটি জানিয়েছেন। বিভিন্ন মোড়ে মোড়ে আমরা যে দেখেছি সেখানেও কিন্তু যে পুলিশের চেকপোস্ট নেই, তবে সাধারণ মানুষের জটলা, যানবাহনের ভিড় এবং যেসব এলাকায় বিশেষ করে সাহেববাজার 0 পয়েন্ট, কামরুজ্জামান চত্বর, তালাইমারি মোড় সেগুলোতে যে আগে যানজট থাকতো ব্যাটারি চালিত অটোরিকশার কারণে, সেই যানজটগুলোও কিন্তু আমরা লক্ষ্য করেছি। সাধারণ নাগরিকরা বলছেন যে অনেকটাই স্বাভাবিক জীবনে একেবারে ফিরে এসছেন তারা এবং যে বাজারঘাট সেগুলোও কিন্তু খোলা আছে, দোকানপাটগুলিও খোলা আছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে এভাবে যদি কারফিউ ধীরে ধীরে তুলে নেওয়া হয় তাহলে মানুষ আরও স্বস্তি ফিরে পাবে। বিকেল 5টা পর্যন্ত যেহেতু কারফিউ চলছে, ফলে আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল সেটি কিন্তু অব্যাহত আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ধীরে ধীরে তারা কারফিউ তুলে নেওয়ার মতো পরিবেশ তৈরি হলে তারা একেবারে তুলে নেবেন। তার আগে নাগরিকরা যাতে স্বাভাবিক জীবনে ফেরেন, তাদের যাতে স্বাভাবিক জীবনে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। বিশেষ করে রাজশাহী মহানগরীর যে প্রবেশ পথগুলি আছে সেগুলিতে কিন্তু পুলিশের যে চেকপোস্ট সেটি অব্যাহত আছে। বিজিবির টহল আমরা গতকালকেও দেখেছি, আজকেও দেখেছি, কিন্তু সেনা টহল খুব একটা চোখে পড়ছে না বিশেষ করে রাজশাহীতে। আরেকটি বিষয় আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হলো যে যেহেতু আজকে ছুটির দিন, ব্যাংক খোলা নেই, তবে ব্যাংক যেদিন খোলা থাকে সেদিনও আমরা দেখেছি যে প্রচুর ভিড় ছিল। আগামীকাল থেকে যেহেতু অফিসের সময়সূচি পরিবর্তন হচ্ছে এবং অফিসও খুলবে, কালকে হয়তো এই যে কারফিউ শিথিলের যে ব্যবস্থা সেটি আরেকটু স্বাভাবিক জীবনে নাগরিকদের ফিরিয়ে নিতে সক্ষম হবে। আরেকটু বলতে চাই সেটি হলো যে এই অঞ্চল থেকে যে পরিমাণ কৃষিপণ্য উৎপাদন হয়, বিশেষ করে শাকসবজি, মাছ, সেগুলো গত এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় পাঠানোর যে ব্যবস্থা ছিল সেটিতে অনেকটা ভাটা পড়েছিল। তবে গত 3 দিন ধরে আমরা কথা বলে জানতে পেরেছি যে সেগুলো যাচ্ছে স্বাভাবিক দিনের মতোই। ফলে বলা যায় যে এক ধরনের স্বাভাবিক জীবনে নাগরিকরা ফিরে এসেছেন। বিকেল 5টা পর্যন্ত যে কারফিউ শিথিল, এই সুযোগে সব ধরনের ব্যবসা বাণিজ্য, নাগরিকদের চলাচল এবং যানবাহনের চলাচল সব কিছুই আগের তুলনায় অনেকটা বেড়েছে এবং স্বাভাবিক জীবনে মানুষ ফিরতে শুরু করেছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। খুলে দেওয়া হয়েছে গাজীপুরের সব শিল্প কারখানা, পুরোদমে শুরু হয়েছে উৎপাদন। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। আপনি যেমনটা বলছিলেন, গাজীপুরে পোশাক কারখানা কিন্তু স্থবিরতা কাটিয়ে কিন্তু শ্রমিকরা স্ব প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন এবং গাজীপুরের যে শিল্প অঞ্চল টঙ্গী এবং গাজীপুরের কোনাবাড়ি প্রায় 5,000 অধিক যে পোশাক কারখানা রয়েছে সেই সমস্ত পোশাক কারখানায় কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়ে কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন। সেই সাথে মালিক পক্ষ কিন্তু লোকসানের যে বড় ধরনের হাত থেকে কিন্তু রক্ষা পেয়েছেন। তারাও চাচ্ছেন যে পোশাক কারখানা নিরবিচ্ছিন্নভাবে যেন সরকারের সহযোগিতায় এই পোশাক কারখানাগুলোর পাশে দাঁড়ায়। তো সেভাবেই কিন্তু গাজীপুরের যে আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রতিটি পয়েন্টে পয়েন্টে সাধারণ শ্রমিক এবং গার্মেন্টস এবং পোশাক কারখানাকে কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। তারাও চেষ্টা করছেন যে পোশাক শিল্পটাকে যেভাবে ধরে রাখা যায় সেভাবে যেন কাজ করে। অপরদিকে কিন্তু আমরা কথা বলেছিলাম বিভিন্ন পোশাক কারখানার মালিকদের সাথে, তারা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধাটা চাচ্ছেন তারা, এবং পোশাক কারখানা ধরে রাখতে গেলে কিন্তু ইন্টারনেটের যে সুবিধাটা
সেটা তাদেরকে দেওয়ার জন্য বারবার কিন্তু ওনারা তাগিদ দিয়েছেন। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের ফাদার গার্মেন্টস লিমিটেড, এখানে কিন্তু আমরা এখানে দেখেছি যে সকাল থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং পাশাপাশি মালিক পক্ষ কিন্তু এখানে যে লোকসানের একটি হাত থেকে কিন্তু রক্ষা পেয়েছেন। আপনারা জানেন যে গত বুধবার থেকে গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু চালু রেখেছেন এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি সজাগ দৃষ্টি রেখেছেন। তো এভাবেই কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলার ফলে কিন্তু মানে একটি কর্মচাঞ্চল্য একটি সৃষ্টি হয়েছে। এখন আমরা কথা বলার চেষ্টা করব যে আপনার ফাদার গার্মেন্টস এবং পোশাক কারখানার যে সিইও এবং এমডি জাকির সাহেবের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, জানতে চাইব ওনার কাছে কী ধরনের সমস্যা ফেস করতেছেন আপনারা এই পোশাক কারখানা খোলা রেখে। না, ধন্যবাদ। আমাদের বেসিক্যালি যেদিন থেকে আপনার কারফিউ শিথিল করা হলো সেদিন থেকেই মোটামুটি প্রায় 100% শ্রমিক আমাদের কারখানায় যোগ দিয়েছেন। তারা স্বতঃস্ফূর্তভাবেই কাজ করতেছেন। এই 5 দিনের যে লস, এই লসটা রিকভারি আমরা এক্সট্রা টাইম কাজ করে আমরা লসটা রিকভারি করার চেষ্টা করতেছি। বাট যে প্রবলেমটা হচ্ছে আমাদের বিজনেসগুলো কিন্তু আপনার যেহেতু গ্লোবাল বিজনেস আমরা করি, সেক্ষেত্রে কাস্টমারের সাথে কমিউনিকেট করার জন্য ইন্টারনেটটা খুবই জরুরি। ইভেন আমরা ইন্টারনালি যে রিপোর্টিংগুলো করি, রিপোর্টিংগুলো কিন্তু ওয়ার্কাররা আপনার যে প্রোডাকশনগুলো দিচ্ছে এটা আপনার ধরেন মোবাইলে ডাটাগুলো এন্ট্রি দিচ্ছে, আমরা রিয়েল টাইম ডাটাগুলো দেখার জন্য ইন্টারনেটটা খুবই জরুরি। সো এই জায়গায় আমরা একটা ট্রাবল ফেস করতেছি আপনার নেট নিয়ে, কারণ রিয়েল টাইম ডেটা দেখা এবং রিয়েল অ্যাকশন নেওয়া, অন টাইমে রাইট অ্যাকশন নেওয়া, সেক্ষেত্রে আমরা একটু প্রবলেম ফেস করতেছি। গভর্নমেন্টের কাছে অনুরোধ থাকবে যাতে আপনার ইন্টারনেটের ফ্যাসিলিটিটা পুরোদমে আমাদের চালু করে দেয়, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে এটা থাকা উচিত। আপনি শুনলেন যে তাদের যে মূলত সমস্যার কথা সেটা কিন্তু বলেন, অর্থাৎ ইন্টারনেটের যে সেবাটা সেটা হলো কিন্তু আন্তর্জাতিকভাবে ব্যবসার যে ধারা সেটা কিন্তু বজায় রাখতে পারবেন। এর জন্য তারা চাচ্ছেন যে নিরবিচ্ছিন্ন মানে পোশাক কারখানাগুলো যেন ইন্টারনেট ব্যবস্থাটা যথাশীঘ্র চালু করা হয়, তাহলে তার ব্যবসার যে ক্ষতিটা হয়েছে সেটা কিন্তু পুষিয়ে আনতে পারবেন। এই ছিল আমার কাছে গাজীপুর বগুড়া বাইপাস থেকে সর্বশেষ। কারফিউ শিথিল হয়, জনজীবনে ফিরে এসেছে স্বস্তি। চট্টগ্রাম থেকে এ নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী AKM নাজিম। নগরবাসী এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কারণ এখন পুরো চট্টগ্রামে সে আগের রূপে ফিরেছে চট্টগ্রাম। গত কয়েকদিনের যে সহিংসতা হয়েছিল সেই সহিংসতার কারণে কারফিউ জারি করা হয়েছিল। কারফিউ জারি করার পরপর পুরো চট্টগ্রামে আসলে স্থবিরতা বিরাজ করছিল। সব কিছু মিলিয়ে আসলে চট্টগ্রামে যে স্তব্ধ ছিল সেটি এখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করছে। কারফিউ যখন ধীরে ধীরে শিথিল করা হচ্ছে, প্রতিদিনই কারফিউ 2 থেকে 3 ঘন্টা করে কারফিউ শিথিল করা হচ্ছে। তারই ধারাবাহিকতার কারণে আসলে নগরে যানবাহন চলাচল যেমন বেড়েছে, পাশাপাশি কর্মব্যস্ত মানুষেরও আসলে ভিড় বাড়ছে। কারণ গত কয়েকদিন আগে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল সেই নৈরাজ্যের কারণে আসলে সারা দেশের মতো চট্টগ্রামেও কারফিউ জারি করা হয়েছিল। কারফিউর কারণে একরকম ঘরবন্দি ছিল নগরবাসী, এতে করে জনজীবনে স্থবিরতা বিরাজ করছিল। তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরপরেই কারফিউ শিথিল করা হয়েছিল। শিথিল করার পরপর নগরীতে কর্মচঞ্চল্য ফিরেছে আগের মতো। এখন বলতে গেলে পুরো নগরীতে আসলে এক ধরনের স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, কারণ আগের রূপে ফিরে যাচ্ছে চট্টগ্রাম। আমরা সকাল থেকে নগরীর সবগুলো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘুরে দেখেছি, প্রতিটি জায়গাতে আসলে যানবাহনের চাপ বাড়ছে এবং ব্যক্তিগত যানবাহন সহ ছোট বড় যতগুলো গাড়ি রয়েছে সবগুলোই নগরে ফিরেছে। কারণ নগরবাসীর একটা প্রত্যাশা, এই যে গত কয়েকদিনের যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেটি যেন দ্রুত নিরসন হয়ে আবারও আগের রূপে ফিরবে চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর সহ যতগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সবগুলো স্থাপনায় বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড এবং সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীরা আসলে কঠোর নজরদারির মধ্যে রেখেছেন। গতকালকে আমরা যেটি জেনেছি, বিজিবির পক্ষ থেকে বিজিবির পাহারায় চট্টগ্রাম থেকে কয়েকটি জায়গায় তেলবাহী ট্যাঙ্কারগুলো তাদের বিজিবির পাহারায় নিয়ে যাওয়া হয়েছিল। তো বলা যায় কারফিউ শিথিলের মধ্যে পুরো চট্টগ্রামে কর্মচঞ্চল্য ফিরেছে, অফিস আদালত খুলেছে। তবে আরেকটি বিষয় হচ্ছে যে এই সাম্প্রতিক ঘটনার কারণে ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের মাঝে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। কারণ গত 2 দিন থেকে যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে সেটিও খুব স্লো, এবং মোবাইল যে ইন্টারনেট সেবা সেটি বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে, কারণ তাদের যে দৈনন্দিন জীবনযাত্রা সেটি ব্যাঘাত করছে। আরেকটি বিষয় আমরা যেটি দেখেছি, অনেকেই মোবাইল অ্যাপসের মাধ্যমে বিকাশের মাধ্যমে এবং অন্যান্য যেসব সেবা সংস্থা রয়েছে সেগুলোর মাধ্যমে বিদ্যুৎ বিল, গ্যাস বিল দেওয়া যেত, সেগুলো এখন একরকম বন্ধ বলা যায়। কারণ ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করলেও যারা ব্যক্তিগতভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে এইসব বিল তারা পে করেন, কিন্তু সেটি না পারার কারণে তাদের মাঝে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে। তো এই
এইসব যদি দ্রুত নিরসন হয় তাহলে নগরবাসীর মাঝে আবারও পুরোদমে স্বস্তি ফিরে আসবে। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সর্বশেষ। কারফিউ শিথিল থাকলেও এর প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। বিক্রেতারা বলছেন আগের তুলনায় কমেছে ক্রেতা সমাগম। এদিকে কাঁচা মরিচ, চিচিঙ্গা সহ অন্যান্য সব সবজির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে মাছ মাংসের দাম। কারণ বাজার ঘুরে জানাচ্ছেন সহকর্মী নিয়াজ মুর্শেদ। যেমনটি আসলে জানতে চেয়েছিলেন, সবজির বাজারে কিন্তু আজকে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এবং বেশিরভাগ সবজি কিন্তু 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। যদি বলি পটল বিক্রি হচ্ছে কিন্তু 40 টাকা কেজি ধরে, এবং আপনার চিচিঙ্গা যেটি রয়েছে সেটি কিন্তু 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়স 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, এবং আপনার কাঁকরোল শুধুমাত্র যেটা গেল কয়েকদিন আগেও কিন্তু 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু কমে এখন 10 টাকা কমে 70 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং আপনার কাঁচামরিচের কেজি কিন্তু এর আগে কিন্তু 2-3 দিন আগেও কিন্তু ছিল কিন্তু প্রায় চড়া দাম 500 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছিল, এবং প্রায় মাঝে মাঝে 200-250 টাকা দরেও কেজি বিক্রি হচ্ছে। আজকে কিন্তু 120 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং যদি বলি একটু আপনার এছাড়া মুরগির দামে কিন্তু কিছুটা অপরিবর্তিত রয়েছে, এবং তাও কিন্তু প্রায় আজকে গেল 2 দিনের ব্যবধানে কিন্তু কিছুটা কমে আসছে, প্রায় 20 থেকে 30 টাকা কমে এখন প্রায় 170 থেকে 80 টাকা কেজি ধরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে কিন্তু প্রায় 360, সোনালী মুরগি বিক্রি হচ্ছে প্রায় 270 থেকে 280 টাকা কেজি ধরে। এবং আর একটু বলে রাখি যে আসলে আপনার যে যদি আদা, রসুন, পেঁয়াজ এগুলো দাম কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে। রসুন কিন্তু বিক্রি হচ্ছে 180 টাকা ধরে, 180 টাকা থেকে 200 টাকা কেজি ধরে। আদা বিক্রি হচ্ছে ঠিক আগের মতোই 280 থেকে 300 টাকা কেজি ধরে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 112 থেকে 130 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, এবং মসুরি ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 140 টাকা কেজি ধরে। মুগ ডাল বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং যদিও বিক্রেতারা বলছেন আসলে কিছুটা ক্রেতা সংকটে তারা ভুগছেন, কারণ গেল কয়েকদিনের আন্দোলন এবং প্লাস আপনার এই যে কারফিউ, এই কারণে আসলে কিছুটা ক্রেতা সংকটে তারা ভুগছেন, এবং বাজারে যে পরিমাণ ক্রেতা থাকা দরকার সেই পরিমাণ ক্রেতা আসলে তারা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। সেক্ষেত্রে কিন্তু আসলে ক্রেতাদেরও কিন্তু আসলে এক ধরনের রয়েছে যে সবজির বাজারে যদি কিছুটা স্বস্তি ফিরে আসলে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আপনার যে মাছ মাংসের দাম কিন্তু এখনও প্রায় অপরিবর্তিত রয়েছে, এবং সেটিতে কিন্তু আসলে দাম কিন্তু আসলে আপনার আর এখনও কমেনি। সেই বিষয়ে কিন্তু আসলে তাদের কিন্তু একটা অভিযোগ রয়েছে যেন খুব শীঘ্রই যেন আসলে মাছ মাংস সব কিছু দাম যেন কি তাদের নাগালের মধ্যে নিয়ে আসায়। এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে আজকের বাজারের সর্বশেষ তথ্য। খুলনার সবজির দাম কমলেও ঊর্ধ্বগতি মাছ মাংসের বাজার। নিত্য প্রয়োজনীয় বাজার সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। কারণ এক সপ্তাহ কারফিউর ভিতর কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছিল, যার কারণে কিন্তু খুলনা সহ সারা দেশের মানুষের মধ্যে একটি অস্বস্তি ছিল। এই সম্প্রতি কিন্তু কারফিউ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। আজ খুলনায় সকাল ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল হবে, এবং এই শিথিল অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে যে বাজারগুলোতে কিন্তু প্রচন্ড পরিমাণ ভিড় বেড়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে সাধারণ মানুষ সকাল থেকেই কিন্তু আসলে বাজারগুলোতে আসা শুরু করেছে, এবং তারা কিন্তু তাদের নিত্য দ্রব্য যে জিনিসপত্র দরকার সেগুলো তারা কেনা বেচা করছে। আমরা যেখানে এখন আছি এই বাজারে দেখা যাচ্ছে যে নারী পুরুষ সহ সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে এখানে বাজার করতে এসেছে। আমরা বাজার ঘুরে যেটি জানতে পারলাম সেটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু আসলে কারফিউ পরে কিছুটা কমতে শুরু করেছে। বিশেষ করে ঝালের কেজি যেখানে 300 থেকে 400 টাকার মধ্যে বিক্রি হলেও এখন কিন্তু আমরা 100 থেকে 150 টাকার ভিতর কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি পেঁয়াজের দাম আগে 130-140 টাকা থাকলেও এখন কিন্তু পেঁয়াজ 110 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। তবে আলুর দাম ঊর্ধ্বগতি, আলু আগে 35 টাকা 50 টাকা ছিল, এখন সেটি 60 টাকার উপর বিক্রি হচ্ছে। এবং রসুনের দাম আসলে স্থিতিশীল আছে, রসুন 200 থেকে 220 টাকার ভিতর আছে। এছাড়া ডিম 9 টাকা থেকে 12 টাকায় বিভিন্ন আকার ভেদে বিক্রি হচ্ছে। কুমড়োর কেজি আসলে কমেছে, কুমড়ো কিন্তু আগে 50 টাকা কেজিতে বিক্রি হলো, এখন 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের দাম কিন্তু আসলে নিয়ন্ত্রণের ভিতরে নাই। চিংড়ি মাছ 700 টাকা, পাঙ্গাস মাছ 200 থেকে 250 টাকা, রুই মাছ 400 থেকে 450 টাকা সহ মাছের দামের কিন্তু আসলে ঊর্ধ্বগতি আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি যে সবজিগুলো যদি বলে থাকি যে ঝিঙে, লাউ, পেঁপে, বেগুন এগুলা কিন্তু 50 থেকে 60 টাকার ভিতর কেজিতেই বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা যেটা জানিয়েছে যে কারফিউর পর শাকসবজির দাম কিছুটা কমলেও কিন্তু মাছের দাম আসলে নিয়ন্ত্রণের বাইরে, এবং মাংসের দামও ঠিক তেমনটাই। মাংস কিন্তু গরু 700 থেকে 750 টাকা করে বিক্রি করছে। তবে ব্রয়লার দাম কিছুটা নিয়ন্ত্রণে আসছে, ব্রয়লারের দাম কিন্তু 140 থেকে 50 টাকার ভিতর আসছে। তো সাধারণ ক্রেতারা যেটা বলছে যে কারফিউ জারির পর খুলনা থেকে যেই সবজিগুলো আসলে উৎপাদন হয় এই সবজির দামের প্রভাব কিছুটা কমলেও মাছ মাংসের কিন্তু আসলে দামের প্রভাব কমে নাই।
খুলনা থেকে বাজার ব্যবস্থার এই ছিল সর্বশেষ খবর। বগুড়ায় গত সপ্তাহে আকাশচুম্বী নিত্যপণ্যের দর থেকে কিছুটা কমেছে দাম। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সারা দেশে এখনো চলছে কারফিউ, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে শিথিল রাখা হয়েছে কারফিউ ব্যবস্থা। আজ কিন্তু বগুড়ায় সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত শিথিল রাখা হয়েছে কারফিউ। আর কারফিউ শিথিল থাকা অবস্থায় গেল সপ্তাহের তুলনায় স্বাভাবিক হতে শুরু করেছে কিন্তু বগুড়ার পাইকারি এবং খুচরা বাজার। আমি আজকে দাঁড়িয়ে আছি বগুড়ার রাজা বাজারে। এই বাজারে কিন্তু কারফিউ যখন জারি করা হয় সেই সময় কিন্তু হঠাৎ করেই ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছিল সকল ধরনের সবজির দাম, যা কিন্তু আজকে এসে আমরা যেটি দেখেছি বেশ ইতিবাচক। বগুড়াতে এই বাজারে খুচরা পর্যায়ে আলু বিক্রি হচ্ছে স্টিক আলু 52 টাকা কেজি, পাকড়ি গোল আলু যেটি বিক্রি হচ্ছে 64 টাকা কেজি, পটলের কেজি বিক্রি হচ্ছে 40 টাকা। যে বেগুন গেল সপ্তাহেও ছিল 100 টাকার উপরে, সেই বেগুন কিন্তু আজকে এই বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। কাঁকরোল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। তবে কিছুটা দাম কমলেও এখনো কিন্তু 100-র উপরেই রয়েছে কাঁচামরিচের দাম। বিক্রি হচ্ছে এই বাজারে 160 টাকা কেজি। পেঁয়াজের দাম কিছুটা কমে আজ বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 110 টাকা কেজি, এবং রসুন কিন্তু সেই রয়েছে আগের দামে 200 টাকা কেজি। এমন পরিস্থিতিতে মাঝখানে কিন্তু পরিবহন সংকট এবং বিভিন্ন কারণে হঠাৎ করে সবজির দাম যেভাবে বেড়েছিল সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও বর্তমানে উত্তরণ হয়েছে। কারফিউর প্রভাব কিন্তু পড়েছিল মাছ মাংসের বাজারেও। এই দুই বাজারেই কিন্তু আমরা দেখেছিলাম হঠাৎ করে মুরগি কিন্তু উধাও হয়ে গিয়েছিল, অনেক টাকা দিয়েও কিন্তু মুরগি পাওয়া যাচ্ছিল না। ব্যবসায়ীরা যেটি জানিয়েছিল যে পরিবহন সংকটে তারা কিন্তু মুরগি পরিবহন করতে পারছিল না। তবে এখন কিন্তু সেই বাজারও স্বাভাবিক রয়েছে। মাছ মাংসের বাজারও কিন্তু সেই আগের রূপে ফেরত গেছে। সাধারণ মানুষ কিন্তু তাদের সাধ্য অনুযায়ী মাছ মাংস কিনতে পারছে। বগুড়ার রাজা বাজার থেকে সবজি এবং মাছ মাংসের বাজার নিয়ে আমার কাছে আজকে দাম দর নিয়ে এটি ছিল সর্বশেষ তথ্য। ভোলায় 7 দিনেও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতি। 30টি গ্রাম প্লাবিত হয়েছে, ভোগান্তিতে পড়েছেন 1.5 লাখ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ছোটন সাহা। এক সপ্তাহ ধরে ভোলার যে উপকূলীয় যে নির্মাঞ্চল রয়েছে সেখানকার আপনি যেমনটি বলছিলেন উপকূলের যে নির্মাঞ্চল রয়েছে সেই 30 গ্রামে কিন্তু আজকেও কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে এবং মানুষের দুর্ভোগ পাচ্ছেন। একটু যদি দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন আমি যেই পয়েন্টটিতে রয়েছি এটি রাজাপুর ইউনিয়নের একটি এলাকা। এখানেও কিন্তু বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং পানিবন্দী হয়ে মানুষ কিন্তু আজকেও দুর্ভোগ পাচ্ছেন। কিন্তু 7-8 দিন হয়ে গেলেও কিন্তু এখনও দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কিন্তু এখনও পৌঁছায়নি। তবে জনপ্রতিনিধিরা কিন্তু দাবি তুলেছেন যাতে তাদের ত্রাণ সহায়তা দেওয়া হয়। এবং যে সমস্যাটি তৈরি হচ্ছে এই পানিবন্দী থাকার কারণে কিন্তু মানুষজন ঘরে রান্না বান্নাও কিন্তু করতে পারছেন না। তাদের একবেলা খেয়ে দুবেলা না খেয়েও অনেকের থাকতে হচ্ছে। অনেকে আবার স্বজনদের কাছ থেকে খাবার এনে তাদের সেই জীবিকা নির্বাহ করতে হচ্ছে এবং মানুষজন পানিবন্দী থাকার কারণে কিন্তু তাদের প্রয়োজনে তারা বেরো হতে পারছেন না। আমরা একজন পানিবন্দী লোকের সাথে একটু কথা বলবো এবং আপনার কাছে জানতে চাইবো আপনাদের পানি ঘরে ওঠার কারণে কি কি অসুবিধা হচ্ছে? রান্নার কষ্ট, খাওয়ার কষ্ট, একবেলা রাঁধলে আরেকবেলা রাঁধতে পারতাছি না, অনেক কষ্ট হইতাছে। নিজের এক আত্মীয় স্বজনের বাসাতে আইনা খাই, অনেক কষ্ট আছে। পানিবন্দী মানুষের যে দুঃখ দুর্দশার কথা, তাদের এই চিত্রটি কিন্তু আজকের না, এই গত এক সপ্তাহ ধরে কিন্তু তারা এ ধরনের অসুবিধার মধ্যে রয়েছেন এবং তারা ত্রাণের জন্য হাহাকার করেছেন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক কিছু কিছু এলাকায় আবার কিন্তু মানুষজনের কিন্তু রোগবালাইও সৃষ্টি হয়েছে এবং তারাও বলছিলেন যে একদিকে যেহেতু তাদের ত্রাণের প্রয়োজন, অন্যদিকে তাদের যে বিকল্প বেড়িবাঁধের দাবিও কিন্তু তারা তুলে এসেছেন। এবং আরেকটি তথ্য যুক্ত করতে চাই, এই অবস্থা শুধু একদিনের নয়, প্রতি বছর তাদের এই বর্ষা মৌসুম জুড়ে তাদের এই বন্যার দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এই জোয়ারটি কিন্তু সকালে একবার আসে এবং বিকেল নাগাদ একবার আসে, অর্থাৎ দিনে বলা যায় 24 ঘন্টায় দুবার তাদের এই জোয়ারের পানিতে প্লাবিত হয়। কিছু কিছু এলাকায় পানি নেমে যায়, আবার কিছু কিছু এলাকায় কিন্তু
এই পানি থেকে যায় এবং তাদের দুর্ভোগ পোহাতে হয়। পানি উন্নয়ন বোর্ড বলছিল যে গত এক সপ্তাহ ধরে কিন্তু এই মেঘনার পানি বিপদ সীমার 69 থেকে 100 সেন্টিমিটার কিন্তু কখনো কখনো ছাড়িয়ে যাচ্ছে এবং যে বিস্তীর্ণ জনপদ রয়েছে সেগুলো প্লাবিত হচ্ছে। তো এ ছিল আমার কাছে বন্যা দুর্গত এলাকা নিয়ে সর্বশেষ তথ্য। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।